আপনারা দেখছেন প্রেস 24 চ্যানেল। জাঁকজমকপূর্ণভাবে দিবসটি উদযাপিত হচ্ছে। দিবসটি উদযাপনের অংশ হিসেবে আপনাদের সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমরা সফলভাবে একটি বর্ণাঢ্য ওয়াকাথন এবং ওয়াকাথন প্রতিযোগিতা সম্পন্ন করতে সক্ষম হয়েছি। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপনের অন্যতম লক্ষ্য হচ্ছে কল্যাণকর আধুনিক বাংলাদেশ বিনির্মাণ করা। সম্মানিত সুধী, আপনারা নিশ্চয় অবগত আছেন, কল্যাণ রাষ্ট্র আধুনিক রাষ্ট্রের একটি রূপ। জনগণের জীবন স্থিতিশীল করা, জনকল্যাণ নিশ্চিত করা কল্যাণ রাষ্ট্রের অন্যতম প্রধান জাতীয় লক্ষ্য। পূর্ণাঙ্গ এবং সম্মানজনক কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা, সামাজিক সেবা উন্নয়ন ও নিশ্চিতকরণ কল্যাণ রাষ্ট্রের অন্যতম অভিলক্ষ্য হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। সমাজবিজ্ঞানী কেন্টের মতে কল্যাণ রাষ্ট্র এমন একটি রাষ্ট্র যে রাষ্ট্র তার নাগরিকদের জন্য ব্যাপক সমাজ সেবার ব্যবস্থা করে থাকে, নাগরিককে টার্গেট করে বহুমুখী কর্মসূচি গ্রহণ করে থাকে এবং বাস্তবায়ন করে থাকে। কল্যাণ রাষ্ট্র নাগরিকদের সামাজিক অর্থনৈতিক কল্যাণ সাধনে অগ্রণী ভূমিকা পালন করে, রাষ্ট্রের জনসাধারণকে জনসম্পদে রূপান্তর করার মতো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। রাষ্ট্রের অন্তর্গত প্রতিটি নাগরিকের সুখী ও সমৃদ্ধশালী জীবনযাপনের জন্য কল্যাণ রাষ্ট্র বহুবিধ কার্য সম্পাদন করে থাকে। তন্মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জনকল্যাণ সাধন, নাগরিকদের নিরাপত্তা। শুরু হচ্ছে মুক্ত আড্ডা। আমরা আড্ডায় চলে যাব, আমরা আড্ডায় অংশগ্রহণ করব এবং উপভোগ করব। ধন্যবাদ সুধী সকলকে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সকলকে আজকের এই আড্ডায় শরীক হওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমরা আমাদের আড্ডার বিষয়বস্তু বিভিন্ন কিছু হতে পারে। কল্যাণ রাষ্ট্র বিনির্মাণে আমাদের কার ভূমিকা সে বিষয়গুলো উঠে আসতে পারে। তো আমরা প্রথমে প্রবীণদের কাছ থেকে শুনতে চাই, এরপরে আমরা নবীনদের কাছ থেকে শুনবো, তারপরে প্রবীণ এবং নবীনের সমন্বয়ে আমাদের রাষ্ট্রের একটা রূপরেখা বা একটা ধারণা, একটা মূর্তি আমাদের সামনে উপস্থিত করবে। তো আমার মনে হয় প্রবীণদের পক্ষ থেকে হতে পারে এটা আপনার অর্থনীতির ক্ষেত্রে কী হতে পারে কল্যাণ রাষ্ট্রে, অর্থনীতি কীরকম হবে, শিক্ষা ব্যবস্থা কীরকম হবে কল্যাণ রাষ্ট্রে, স্বাস্থ্য ব্যবস্থা কীরকম হবে, যাতায়াত ব্যবস্থা কীরকম হবে। আমি একটু জাস্ট আপনাদের বলার ক্ষেত্র তৈরি করে দিচ্ছি। আমার স্বাস্থ্য ব্যবস্থা কীরকম হবে, আমার যাতায়াতের ব্যবস্থাটা কীরকম হবে, কল্যাণ রাষ্ট্রের ধারণাটা কীরকম হবে, এই বিষয়ে আমার মনে হয় আপনারা যারা এখানে আছেন সবাই মুক্ত আড্ডায় অংশ নিতে পারেন। আমি একটু বয়স্ক আমাদের প্রবীণ যারা আছেন তাদের মধ্যে থেকে একটু প্রথমে আহ্বান জানাচ্ছি। আমাদের এখানে মুরব্বী আছে, হ্যাঁ, ওনাকে মাইকটা দেবেন। আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে সমাজ সেবা দিবস উদযাপন হচ্ছে, আপনারা সকলে উপস্থিত হয়েছেন, সেই জন্য সকলকে ধন্যবাদ। বিশেষ করে আমার জেলা প্রশাসককে আমি অত্যন্ত স্নেহ করি, করার জন্য ওনাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। সমাজ সেবা বলতে কি, সমাজ সেবা মানে নিজেকে আগে সেবা করার জন্য চিন্তা করতে হবে, তারপর সমাজের বিনির্মাণ করতে পারবো। কাজগুলা করবো সেটা যার যার উপরে যে দায়িত্বটা, সেটাই আমরা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করি তাহলে আমরা কল্যাণমূলক রাষ্ট্র গঠনের দিকে এগিয়ে যাব। এবং জনগণ হিসাবে যদি বলতে বলেন তাহলে আমি বলবো যারা এই কাজগুলা মানে বাস্তবায়ন করবে তাদের অনেক আন্তরিকতা থাকতে হবে এবং যথাযথভাবে বাস্তবায়ন করার চেষ্টা থাকতে হবে। ধন্যবাদ স্যার। জি ধন্যবাদ। আপনি বলেন, কামরুল হাসান বলেন, আপনি কেমন রাষ্ট্র প্রত্যাশা করেন আমাদের কাছে সরকারি? আমি আমাকে বক্তব্য সুযোগ দেওয়ার জন্য আমি প্রশাসনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই
কল্যাণ রাষ্ট্র বিষয়ক মুক্ত আলোচনায় আড্ডায় পরিচালনায় জনাব মোহাম্মদ আখতারুজ্জামান বিভাগীয় কমিশনার কমিশনার বিভাগ ময়মনসিংহ। আজকের এই কৃষিবিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যারা এখনো কাতরে হাসপাতালে এখনো আল্লাহ আল্লাহ করে আল্লাহর কাছে বিচারের দাবি করছেন, যারা এখনো অন্ধ অবস্থায় যারা নির্যাতন করছেন, তাদের প্রতি আমি আমার আত্মার মাগফিরাত, তাদের প্রতি আত্মার মাগফিরাত কামনা করে, আর যারা নিহত হয়েছেন আল্লাহ যেন তাদেরকে বেহেশতে নসিব করুন, যারা আহত হয়েছে তাদের জন্য আমি সুস্থতা দ্রুত কামনা করি। আজকে আমি কিছু বলার জন্য আপনাদের এখানে উপস্থিত হয়েছি। প্রথমেই আমি বলব, কল্যাণমূলক রাষ্ট্র আলোচনায় যদি আমরা বলতে চাই, তবে আমি এটাই বলবো, যদি আমি কল্যাণমূলক রাষ্ট্র চিন্তা করি তাহলে আমি সাধারণ মানুষের নিয়ে চিন্তা করতে হবে। কারণ কল্যাণটা কার জন্যই আমরা করবো? আমরা সাধারণ মানুষকে নিয়ে করবো। যারা দরিদ্র, যারা পথহারা, যারা হতদরিদ্র, তাদেরকে নিয়েই তো আমরা রাষ্ট্র, সাধারণ মানুষকে নিয়ে। আজকে এই কল্যাণমূলক রাষ্ট্র করতে হলে, কল্যাণ করতে হলে সাধারণ মানুষ থেকে নিয়ে উচ্চ পর্যায়ের লোকদের যেন একটা আমরা সংস্কারমূলক আন্দোলন চাই। যে সংস্কারে আন্দোলন হতে হলে সব সমাজে যেন উপকার পায়। আমরা যারা ধনী আছি, আমরা যারা আজকে এখানে বিদ্যমান আছি, তাদেরকেও আপনার স্যাক্রিফাইস দৃষ্টিতে আমাদের এখানে থাকতে হবে। আজকে আমরা একটা সুযোগ পেয়েছি। এতদিন এই 17 বছরে আমরা কোনো কথা বলতে পারতাম না, আমরা কোনো কল্যাণমূলক রাষ্ট্রের চিন্তা ভাবনা করতে পারতাম না যে কল্যাণমূলক রাষ্ট্রটা কি হবে এবং কিভাবে পরিচালনা হবে। আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই সুযোগ দিয়েছেন কল্যাণমূলক রাষ্ট্র নিয়ে আলোচনা করার জন্য, কল্যাণমূলক রাষ্ট্রকে পরিচালনা করার জন্য। আমি কল্যাণমূলক রাষ্ট্রকে যেন আমরা যেন বাস্তবায়ন করতে পারি, সেই সুযোগ প্রশাসনের উপর দায়িত্ব আছে। যারা বড় কর্মকর্তা দায়িত্বে আছেন তাদের প্রতি আমি আহ্বান জানাবো, আজকে সে সমস্ত সাধারণ মানুষকে নিয়ে যেন তারা চিন্তা ভাবনা করে, সাধারণ মানুষ যেন সুযোগ সুবিধা পায়, সাধারণ মানুষ যেন তাদের জীবনযাপন নিয়ে তাদের আর চিন্তা যেন না করতে হয়, সেটাই হল কল্যাণমূলক রাষ্ট্র। আজকে আপনি রাষ্ট্রপ্রধান হলেন, শুধু আপনার জীবনযাত্রার দিক থেকে যদি আপনাকে প্রশাসনের দৃষ্টিটার মধ্যে যদি তারা নিরাপদ থাকে, আর আমরা যদি সাধারণ যারা মানুষকে তারা যদি কোনো সুযোগ সুবিধা না করতে পারি, তাহলে আমি কল্যাণমূলক রাষ্ট্রকে প্রতিষ্ঠা করতে পারবো না। আমি সাধারণ একটা এক্সাম্পল দিতে পারি স্যার, যেমন আমরা যদি আলোচনা করি, আমার পাশেই আরেকজন ক্যান্সারে জীবনযাপন করছে, অথচ কোনো সে রাষ্ট্রের কাছে আবেদন করে কোনো ক্যান্সারের সেই কোনো সুরাহা পাচ্ছে না। তাহলে আমরা কি করে বলবো যে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে? কল্যাণ রাষ্ট্র এইভাবেই প্রতিষ্ঠিত হয়েছে, সাধারণ মানুষের কাছে কল্যাণমূলক রাষ্ট্রের ধ্যান ধারণা পৌঁছে দিতে হবে, তাদের আপনাদের চিন্তা ধারণা তাদের কাছে পৌঁছে দিতে হবে, তাদেরকে সুযোগ সুবিধা দিতে হবে, তাদেরকে তাদেরকে রাষ্ট্রে থাকার জন্য চিকিৎসা, শিক্ষা ব্যবস্থা তাদেরকে করে দিতে হবে। শুধু এইটুকুই একজনের সীমাবদ্ধ নয়, পুলিশ প্রশাসনকে নিয়ে, তারপরে সামাজিক প্রশাসনকে নিয়ে, তাদেরকে নিয়ে তারা যেন সুযোগ সুবিধা পায়, এইটুকুই মধ্যে যদি রাষ্ট্র পরিচালনার মধ্যে বিদ্যমান থাকে, তবেই আমি রাষ্ট্রকে বলবো কল্যাণমূলক রাষ্ট্র। আমরা যেন আজকে টিসিবিতে মাল দিচ্ছে স্যার, এখানে আমাদের লাইন ধরে দিতে হয়। আমরা তো রাষ্ট্রের নাগরিক, আমরা তো আমাদের রাষ্ট্রের জন্য আমরা তো শহীদ হয়েছি, অনেকে শহীদ হয়েছে, অনেকে দেখতে পেয়েছে। কেন আমরা রাষ্ট্রের টিসিবির মধ্যে লাইন ধরে আমাদের নিতে হয়? আমরা কেন থার্ড ক্লাস নাগরিকের মধ্যে হতদারিদ্রের মধ্যে দাঁড়িয়ে ভিক্ষার মতো ঝুলে দিয়ে তাদেরকে থাকতে হয়? আমাদের কার্ড দিতে হবে, আমরা কার্ড দিলে সেই কার্ড দোকানে গিয়ে দোকান থেকে আমরা বিভিন্ন থেকে দেবো। এটা আমি মনে করি আমাদের প্রেস্টিজের ব্যাপার। আমি লাইন ধরে টিসিবির কাছ থেকে আমি লাইন নিতে চাই না, সেটা কল্যাণমূলক রাষ্ট্র ধারণ করে না। এগুলো বিভিন্ন সেক্টর আছে স্যার, সেই সেক্টর থেকে যদি এইভাবে যদি আমরা রাষ্ট্রকে পরিচালনা করতে পারি, তাহলে প্রশাসনের দিকে জনসাধারণের ভক্তি আসবে, শ্রদ্ধা আসবে এবং তাদের প্রতি আনুকূল্য আসবে। আমরা এইভাবে সাধারণ মানুষের কাছে আমাদের বক্তব্য তুলে ধরতে পারি এবং রাষ্ট্রকে পরিচালনা করার জন্য রাষ্ট্রের সংস্কারমূলক দাবি করব। আমি একটা দাবি করব, রাষ্ট্র যদি কল্যাণমূলক রাষ্ট্র যদি আলোচনা করতে যান, তাহলে এই আমরা দুবার প্রধানমন্ত্রী দাবি করব, দুবারে আমি আর কিছু বই আমরা মুক্ত কথা বলতে পারছি এবং যারা নিহত হয়েছেন তাদেরকে আবার আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা যেন বেহেশত নসিব করে, যারা আহত হয়ে কথা বলেছেন এবং আশা করছি আপনার এই কথাগুলো আমরা
বাস্তবায়নের চেষ্টা করব, যেটা আমাদের আয়ত্তের মধ্যে। আমি একজন ভদ্র মহিলাকে দেখতে পাচ্ছি, একটু যদি আপনি বলেন। এই যে হ্যাঁ হ্যাঁ, ভিতর থেকে এই যে হ্যাঁ, একজন ভদ্র মহিলা, ঠিক আমার এই যে নমস্কার। আপনি কেমন রাষ্ট্র চান? কল্যাণ রাষ্ট্র বলতে আপনি আপনার ধারণা কি? আপনি কি ধরনের সেবা চান? আমি যেহেতু একজন সমাজকর্মী, আমি সেই হিসাবে চাই যে আমাদের দেশটা যেন সুন্দর স্বচ্ছভাবে এগিয়ে নিতে পারি। এবং আমাদের যে আমরা যেন বয়স্ক ভাতাটা যেহেতু দিই, আমি যেহেতু সমাজকর্মী এটাই বলবো, আমরা যেহেতু বয়স্ক ভাতাটা দিই, এটা যেন আর একটু টাকাটা বাড়াই দিতে পারি বা আর একটু বেশি করে দিতে পারি। কারণ আমরা দিয়ে এত দেওয়ার পরও দেখা যায় যে তারপরে আপনি সমাজকর্মী হিসেবে একটা সেবা হিসেবে আপনি কতগুলো সেবা গ্রহণ করেন বলেন তো? আপনার বাচ্চা স্কুলে পড়ে, আপনার লোকজনকে হাসপাতালে যেতে হয়, আপনি তো অনেক ধরনের সেবা গ্রহণ করেন, সেইখানে আপনার প্রত্যাশাটা কি স্যার? সেটাই জানতে চাই। ওদের মানে চিকিৎসার জন্য বা মায়ের ভালো মতো পরিচর্যার জন্য বা শিশুর জন্য